আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দৌড়ে আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার চাচির কাছে শোনা। যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা ২০০৩ সালের ঘটনা। আমার চাচি আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে সরাসরি চলে যাব আমাদের ঘটনায়। এই বাড়িটা ভালো না ভাবি? আপনি পোয়াতি মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা ঠিক হবে না। প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কদাকর কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালেই মহিলাটির বেলকনি দেখতে পাওয়া যায়। অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি জানালা আর দরজা বন্ধ। জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আছে, কিন্তু তা বাইরে থেকে আন্দাজ করা মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুর শিফট হয়েছে আমি আর আমার হাজব্যান্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন। আমাদের বাড়িটা খুব বেশি একটা বড় না, আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, 2তলা বিশিষ্ট। খুব কম মূল্যের বাড়িটি বন্ধক নিয়েছি আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপা ভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারপাশে শালবনে ঘেরা। রাত হলেই অদ্ভুত সব পিশাচের পাখির ডাক ভেসে আসে। আমার দিন কেটে যায় ঘরের মধ্যে, সময় কাটেই এটা এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায়। একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দেই। বোরিং লাগে, আবার বোরিং লাগেও না। আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে, গাছের নিচে আছে একটা দোলনা। মাঝে মধ্যে বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাসে কখনো বা দোলনায় বসে গুনগুন করতে করতে বই পড়ি। ভালোই লাগে আমার। নিপা ভাবি মাঝে মধ্যে তখন আমার কাছে আসেন, এই বাড়িয়ে এই জায়গা নিয়ে আর নানা অপ্রকৃতস্থ গল্প বলেন, ভূতের গল্প। আমার বেশ ভালো লাগে। তবে আমি ভূতে বিশ্বাস নয়, কিন্তু জিন যে আছে সেটা আমি মানি বা বিশ্বাস করি। আজ বিকেলে আমি দোলনা এসে বসি। গোসল করে মাত্রই চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার পড়েছি বই, তাও একটু অভক্তি জাগে না আমার। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎই অভ্যস্ত কণ্ঠস্বর আমি ভরকে উঠি। পেছনে ফিরতেই দেখি নিপা ভাবি। আরে আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর আপনি আমাকে নাম ধরেই চাইলে ডাকতে পারেন, জুলফা আমার নাম। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত ভাবি বলে না হয় ডাকি। আচ্ছা, উত্তর দিলেন না যে? কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে, অনেকদিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া আর কাউকে দেখলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ আমার। আর কিছু বলার আগেই তুষারের গলা কনকন হয়ে এসে ঠেকলো। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকাতে দেখি নিপা ভাবি কোথাও নেই। ওমা, মহিলাটি গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুরবেলা তুমি এখানে কি করছো? জানো না, এমন সময় অনেক কিছু বেঁচে চলতে হয়। চলো ঘরে চলো। আমি প্রশ্নের উত্তর না দিয়ে তুষারের সঙ্গে চলে আসি। তবে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনার সূত্রপাত সেদিন থেকেই। মাঝরাতে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো না আমার। সারাদিন কত খাটুনি করে লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে আসি, রান্নাঘরে যাই। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক নাগারে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময় আমার ভ্রু কুঁচকে এলো। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, তখন তো কাউকে দেখতে পেলাম না।
সাহস করে ড্রয়িং রুমের দিকে এগুতে লাগলাম। যত এগুচ্ছি ততই শব্দ বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ডিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে মিয়াও করছে। বিড়বিড় শব্দটা এখন আর নেই, বোধহয় মনের ভ্রম ছিল। এদিকে একটা বিড়াল, কিন্তু এটা ঘরে কি করে ঢুকলো আর কি। হঠাৎ চোখ যায় জানালার দিকে, দেখতে পাই জানালা খোলা। তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি, কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলে আমি রোজকার মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়াতে আর হয় না, সে নিজেই জানালার দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানালার বহির্ভূত দৃশ্যর দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কিছু দেখা যাচ্ছে তো আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না। অকস্মাৎ আমার পিছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে, তোর বাচ্চা আমায় দিবি। আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে উঠে। পিছন ফিরে তাকানোর আগে মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল মনে নেই আমার। সকালে যখন ঘুম ভেঙে যায় তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতেই বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে করে তুলে এনে রুমে শোয়ালাম আর কি। কি হয়েছিল বলো তো? কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছু বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথাই বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি। আজ এই বাড়িতে আমার একমাত্র পূর্ণ হলো। এই এক মাসে আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে, 3 দিনের জন্য একটা মিশন আছে। একদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম আর কি। তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকেলে বাইরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিবা ভাবি ব্যাগপত্র নিয়ে বাড়ি ঢুকছে। সঙ্গে ছোট একটা মেয়ে, একজন পুরুষ আর 2জন বৃদ্ধ ছিল। আমি ভাবি বলে হাঁক ছাড়তেই সে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলে বাইরেও আসে না। নিপা ভাবির কপালে ভাঁজ পড়ল এবার। সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করে চেনেন? আমার নাম কি করে জানলেন? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কে আপনি? নিপা ভাবির কথায় আমি পুরোই অবাক হয়ে যাই। এসব কি বলছে উনি? এখানে আসার পর থেকেই ওনার সাথে আমার কথা ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চিনে না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আতিয়া, জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরে কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটিকে বলল, যাও আব্বুর কাছে যাও। আম্মু, আসছি আমি। তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল, পরে কথা হবে, হ্যাঁ। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করে চলে গেল। সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে বলল, কে ওই মহিলা? ওই বাড়িতে উঠছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্তিত্ব লাগছিল, তাই এক মুহূর্ত না দেরি করে আমি কাপড় নিয়ে বাড়ির ভেতর চলে এলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব খুলে বললাম। তারপর নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বোঝাবে। এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভো ভো করছে, নিবা ভাবি আমাকে চিনতে পারল না কেন? নাকি ইচ্ছে করে সে কোনো কারণ বশত না চেনার ভান করেছে সে? আর ভাবির তো কোনো বাচ্চা নেই। তবে ভাবির কথার ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়ে বলেই বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকাল সময়ে এই তুষারের পছন্দের খাবার।
স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি এই 3 দিন কি কি খায় সেটা কে জানে। তাই যতটুকু পেয়েছি ততটুকুই করেছি। কাজ শেষে যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখনই নাকি একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেলো। বমি চলে আসার উপক্রম হলো। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ হলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আর একটু খেয়াল করতেই এবার আরো অদ্ভুত একটা শব্দ কানে ভেসে আসলো। মনে হলো কে যেন খপ খপ করে সবকিছু ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলে মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতে দেখি সেখানে কিছুই নেই, সব স্বাভাবিক, নেই কোনো শব্দ, সেই কোলাহল। ধ্যাতে আজ কালো হরর মুভি একটু বেশি দেখা হচ্ছে, তারই ইফেক্ট পড়েছে হয়তো। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে এক টুকরো মাংস নেই, পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এখন নিজের ভেতরেও খানিকটা ভয় কাজ করা শুরু করেছে। সবসময় তো সবকিছু একজন মানুষের ঘুম হওয়া সম্ভব নয়। তুষারকে বিষয়টি জানানোর পর সে বলল, আজ তো রাত হয়ে গেছে, সকালে আমাকে আবার খাগড়াছড়িও যেতে হবে, একটু কষ্ট করো। যদি দেখো 3 দিনের সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, না হলে আমি বাড়ি ফিরে হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতেও রাজি হলাম। তবুও তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল। তাই সে আমার ছোট ননদকে কল করে এই 2-1 দিনের ভেতর এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়ি আসবে শুনে একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসে ভালো। এমনিতেই বছর শেষেই আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা, কিন্তু সামনেই দেবরের এক্সাম আছে, তাই সবাই ঠিক করেছে একেবারে বছরটা শেষ করেই তারা এখানে শিফট হবে। পরদিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয় মনের মধ্যে বাসা বেঁধে ছিল আর কি। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট একটা শব্দ, আচমকা ঘুম ভেঙে যায় আমার। রাতে ভালোই হয়েছে, আমার আবার একটা ভূত অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষারটা চলে গেছে বিদায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একঘেয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণের ফেসবুক স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারে কল আসে। প্রথমে একটু অবাক হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন তো হয়তো রাজ্যকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতে তুষার একটা কথাই বলল, সব ঠিক আছে। ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেট সমস্যা হয়তো। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কেউ যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে। মেয়েলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিরে ওঠে। আয়াতাল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম। তুষারকে বেশ কয়েকটি কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। খুব ভয় করেছিল আমার। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতেই উপর থেকে ভেসে আসে একটা স্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে। দেখলাম তুষার অন্য কারো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর এহেন বিষয়ে এতটা মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখনও ভয় করছে। বিছানায় এসে দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করেছি। হঠাৎ অনুভূত হলো পিঠের ওপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনে কেউ একজন শুয়ে আছে। কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউই নেই। আমি আয়াতুল কুরসি আরও দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পেছনে ফেরার চেষ্টা করি। পেছনে ফিরতে আমার চক্ষু চরক গাছ মুখ থেকে অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমার এই ঘটনা এই পর্যন্তই। আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করেছি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। অফিস থেকে ফিরে আরিফ নিজেই চাবি দিয়ে দরজার লক খুলে ভেতরে ঢুকলো। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে।
তবে বেডরুম থেকে খুটখাট আওয়াজ আসছে। তার স্ত্রী গতকাল রাতের ঝগড়ার জের ধরে আজ সকাল বাপের বাড়ি চলে গেছে। সেটা তার স্ত্রী তাকে মেসেজ করে জানিয়েছে, আমি আজই চলে যাব। আর এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিল, সেও মারাত্মক বিরক্ত হয়ে উত্তর দিয়েছে, যাও, চলে যাও এখন থেকে। এরপর ফারজানা তাকে আর ফোনও করেনি, মেসেজও করেনি। আরও রাগ করেছে বোঝা যায় সহজেই। আরিফের উচিত স্ত্রীর সাথে কথা বলে তার মন ভাঙানো, তাকে গিয়ে নিয়ে আসা, কিন্তু অফিসে এত ব্যস্ততা যাচ্ছে যে সে ফিরতেই 10টা বেজে গেছে। সে অফিস থেকে সোজা শ্বশুর বাড়ি যেতে পারত, কিন্তু তার শ্বশুর বাড়ি বেশ খানিকটা দূরে। সারাদিনের এত ক্লান্তির পর যেতে ইচ্ছে করলো না। ফারজানাকে ফোন করা যেত, কিন্তু ফারজানা একবার ফোন ধরলে সহজে ছাড়ে না। আর এই ঝগড়ার মিটমাট করতে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে আরিফ জানে। এর আগেও 2বার ফারজানা এভাবে রাগ করে চলে গিয়েছে। ফারজানা মেয়েটা বেশ বড্ড ভালো, কিন্তু খুব অভিমানী। আরে ভেবেছিল আগামীকাল বৃহস্পতিবার অফিস ফেরত ফারজানার বাসায় গিয়ে তার মান ভাঙিয়ে নিয়ে আসবে, কিন্তু দরজা খুলতেই সেই বেডরুমের ঘুটঘাটের শব্দে আরিফে অস্বস্তিতে পড়ল। ফারজানা বাসায় না থাকলে কে এভাবে শব্দ করছে? আরিফের গা ছমছম করে ওঠে। এই বাসায় ওঠার আগে কয়েকটা আজব ভৌতিক কথা সে কানে আসেনি তা নয়, কিন্তু তারা কেউই পাত্তা দেয়নি। আর 3 মাস ধরে তারা এই বাসায় আছে, কখনো উল্টোপাল্টা কোনো ঘটনাও ঘটেনি। আরিফ ডাইনিং রুমের লাইট জ্বালালো, পায়ে পায়ে এগিয়ে গেল। বেডরুমের অন্ধকারের জন্য সে কিছুই দেখতে পেল না, তবে কাবা হাতে লাইটটা চালিয়ে দিল। তীব্র আলোয় সে দেখলো বেডরুমে কেউই নেই। আর ঠিক তক্ষুনি বেডরুমে দরজা খুলে ফারজানা বেরিয়ে এলো। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল, তার মানে সে যায়নি। আরিফ জিজ্ঞেস করে, অন্ধকার করে বসে আছো কেন? ফারজানা কোনো উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। আরিফ হাত মুখ ধুয়ে এসে দেখে ফারজানা রান্নাঘরে ঢুকতে শান দিচ্ছে। এই সময়ে চাকু আর ধার দেওয়ার কারণ আরিফের বোধগম্য হলো না। সে বলে, সরি ফারজানা, গতকাল আসলে আমি অনেক বেশি রাগারাগি করেছি। সিম্পল একটা ব্যাপারে আমার এত রিয়েক্ট করা উচিত হয়নি। ফারজানা এবারে কোনো কথা না বলে আরিফকে আচমকাই একটা ধাক্কা মেরে বেরিয়ে গেল। আরিফের দেয়াল ধরে কোনো মতে ঢাল সামলায়। আরিফের এবার প্রচণ্ড রাগ উঠল। সে কখন থেকে ক্ষমা চাইছে আর মেয়েটা চাইছে তাই করে যাচ্ছে। আরিফ রেগে মেগে টিভির সামনে গিয়ে বসে। রাতে খেতে খেতে সিনেমা দেখা আরিফের পুরনো অভ্যাস। ফারজানার রাতের খাবার বাড়তে বাড়তে সে ইউটিউবে একটা সিনেমা খুঁজতে থাকে। আজ সে কোনো রোমান্টিক বা ফ্যান মুভি নেই, তাই রোমান্টিক বা কমেডি কোনো মুভি ছাড়লো না। বিরহের সিনেমাও সে দেখতে চায় না। তার দুঃখের বিষয় ভালো লাগে না। এমনিতেই জীবনে ঝামেলার শেষ নেই। হঠাৎ ওই সাজেশনে একটা ইংলিশ হরর মুভি দেখতে পেল। মুভির নাম 130। এই নামের কোনো মুভির কথা সে শুনেছে বলে মনে পড়ছে না। সিনেমাটার থাম্বনেইলে কিছুই নেই, পুরো কালো স্ক্রিন, তাই বোঝা যাচ্ছে না কিছুই। ইন্টারনেটে সিনেমাটা নিয়ে সার্চ করে সে আরও অবাক হলো। এই নামে কোনো হরর মুভি নেই, কি আজব! এটা কি করে সম্ভব? ব্যাপারটা সে ফারজানাকে বলতে চাইল, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে হয়ে তার মুখ আবার শক্ত হয়ে যায়। কিছুটা কৌতূহল বসে সে সিনেমাটা ছাড়ার আগে ড্রয়িংয়ের লাইটটা নিভিয়ে দিল। ফারজানা ড্রয়িং, রান্নাঘর, এমনকি শোবার ঘরের লাইটও নিভিয়ে রেখেছে। আশ্চর্য, একটু আগেই তো লাইটগুলো চলছিল, বন্ধ করে দিল কেন? মেয়েটা এরকম অদ্ভুত আচরণ কেন করছে? আরিফ দেখলো ফারজানা নিজেদের বেডরুমের দিকে যাচ্ছে। আরিফ তাকে ডাক দিলে ফারজানা একবার ঘুরে তাকিয়ে তার মুখের উপর বেডরুমের দরজা বন্ধ করে দিল। প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে আরিফ সিনেমা দেখতে বসে। সিনেমার কাহিনী সেরকম আহামরি নয়, কিন্তু সিনেমার মহিলা প্রেতাত্মা তা খুবই ভয়ঙ্কর। সে যে কোনো মুহূর্তে বিকট চিৎকার করে যে কোনো দিক থেকে চাকু হাতে ছুটে আসে। সে যাকে পায় তাকে সেই চাকুতেই অ্যাটাক করে বসে। এই সিনেমায় যারা অভিনয় করেছে কেউই পরিচিত নয়। সিনেমার কাহিনী অনেকটা এরকম। জ্যাক অফিস থেকে বাড়ি ফিরে এসে তার স্ত্রী এলিনাকে না দেখে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর এক রাত 1:30 সে এলিনাকে পেয়ে যায়, কিন্তু দেখা যায় সে এলিনা নয়, কোনো প্রেতাত্মা বা ভূত এলিনার বেশে।
প্রায় আধা ঘন্টা দেখার পর সিনেমায় দেখা যাচ্ছে যে এলিনা ভেবে একজনকে মারতে যাচ্ছে। সে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে এলিনা কি না বোঝা যাচ্ছে না। কিন্তু বোঝার আগেই হঠাৎ করে জায়গার সামনে থেকে এলিনা রূপী প্রেতাত্মা বিকট চিৎকার করে ছুটে আসে, আর সেই সাথে আরিফের কাঁধে কেউই হাত রাখে। আরিফ সিনেমায় মগ্ন হয়েছিল, সে অনেক ভয় পাচ্ছিল। চমকে সে নিচেও চিৎকার করে ওঠে, আর সে যে তার কাঁধে হাত দিয়েছে সেও চিৎকার করে ওঠে। আর দেখে ফারজানা দাঁড়িয়ে আছে। হঠাৎ দুজনে একসাথে হেসে দিল। ফারজানা বলল, ভাত দিয়েছি, খেতে এসো। আরিফ টিভি বন্ধ করে উঠে দাঁড়ায়। সে একটু অবাক হলো, এই অন্ধকারের মধ্যে ফারজানা খাবার দিয়েছে। রাতে শুতে শুতে 12টা বেজে গেল, তারা ঘুমিয়ে গেছে। এরকম সময় আরিফের ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখেই আরিফ না দেখেই ফোন ধরে। ঘুম ঝরানো কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে ফারজানার কণ্ঠ ভেসে আসে, তুমি কেমন মানুষ? হ্যাঁ, একটাবার আমার কথা তোমার মনে পড়ে না? তুমি ঘুমিয়ে গেছো মনে হচ্ছে। আরিফ রীতিমতো চমকে ওঠে, তার ঘুম পুরোপুরি ছুটে গেল। ফারজানা ফোনে কথা বলে তার পাশে কে ঘুমাচ্ছে। পাশে ফিরে আরিফ দেখে কেউই নেই। ফারজানা আবার বলে, কথা বলছো না কেন? আরিফ কোনোভাবে জিজ্ঞেস করে, কই তুমি? কই মানে? আমি বাবার বাসায়। তুমি এরকম কেন গো? আমায় ভুলে গেলে? ভয়ে আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে এতক্ষণ তার সাথে কে ছিল? আরিফ একবার মোবাইলে চেক করলো, সত্যি ফারজানা কোনো ফোন করেছে। সে সময় দেখলো রাত 1:30। সময়টা দেখে আরিফ আঁতকে ওঠে। আজকের সিনেমার নামটা তো 1:30 ছিল। ঠিক তখনই বেডরুমের দরজা খুলে গেল। আরিফ বিস্ময়িত চোখে দেখতে পেল ফারজানার অবয়বের কেউ বিকট চিৎকার করে তার দিকে ছুটে আসছে। কিন্তু ফোনের ওপাশ থেকে ফারজানা সমানে, হ্যালো আরিফ। আরিফ আছো? কথা কেন বলছো না? কি হয়েছে? আরিফ, হ্যালো। হ্যালো করেই যাচ্ছে। আরিফ চোখ বন্ধ করার একদম শেষ মুহূর্তে চকচকের রূপালি চাকুটি ঠিক দেখতে পেল। তারপর কোনো রকম আরিফ তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু তাকে মারার চেষ্টা করে। সে তার নিজের শৈলী এবং নিজের অস্তিত্বকে রক্ষা করে। তারপর তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পরের দিন সকালে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পরের দিন সকালে তাকে সব কিছু জিজ্ঞেস করা যায়, কি হয়েছিল তোমার সাথে? কিন্তু তার স্ত্রী কোনো জবাব দিতে পারলো না। কি হয়েছে কি না হয়েছে কিছু জানে না, তার হুঁশ ছিল না। সে বলছে যে আমি এখানে কেন? তার মানে সে বুঝে গেছে আরিফ যে আসলে তার সাথে অন্য কিছু ছিল, সে নিজে ইচ্ছে মতো কোনো কিছু করেনি। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।